দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করতে চাই রাজনীতিতে কথার টোন টানা পড়েনি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। একই সঙ্গে আমাদের সঙ্গে যোগ দেবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। নিশ্চয়ই আপনারা জানেন যে ছাত্রদের যারা আসলে সরকারে আছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, পাশাপাশি বিএনপি নেতাদের কথাবার্তার মধ্যে একরকম পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, 111 এই বিষয়গুলো আবারও আলোচনায়। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। বিবিসির একটি সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি আজকে তারেক রহমান কথা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেছেন যে যারা সরকারে আছেন তাদেরকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যে নতুন দল আসছে সেই দলকে স্বাগত জানাচ্ছে, তবে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা যদি রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে যদি দল গঠন হয় তাতে জনগণ হতাশ হবে বলে তিনি জানিয়েছেন। প্রতিবেদনটি দেখে আসি। দীর্ঘ দেড় যুগের নানা বঞ্চনা ও বৈষম্যের শিকারের কথা তুলে ধরতেই শিক্ষক দিবসের এই দিনে শিক্ষক কর্মচারীদের নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিশ্বের সামনে নিজেদের শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক মুক্তি দিতে হবে শিক্ষকদের। পরাজিত পলাতক ফ্যাসিস্টদের। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন ও সংস্কার দুটিরই পক্ষে, তাই এ নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে দেশের মানুষ এখন চান দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে, যা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? তাহলে কি সরকারের কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের নতুন দল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। সরকারে যারা আছেন তাদের আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করার আশ্বাসও দেন তিনি। এছাড়া 31 দফা সংস্কারের প্রতিটি বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষকতা পেশাকেই আনন্দ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেখছিলেন প্রতিবেদনটি। আমরা আজকে একটু মাহফুজ আলম আজকে কথা বলেছেন, উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন যে ভারতপন্থী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না, বাংলাদেশের সেনা শাসনের কোনো বাস্তবতা নেই বলেও তিনি জানিয়েছেন। শনিবার অর্থাৎ আজ চাঁদপুরে এক পথসভায় এসব কথা বলেন। বিকেলে লক্ষ্মীপুরে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে, এবং সেখানে তিনি বলেছেন ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিজ এলাকায় সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ছাত্র জনতা। শনিবার অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষ। উপদেষ্টার কাছে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান রামগঞ্জবাসী। জানান এলাকার কৃতি সন্তানকে নিয়ে গর্বের কথা, যে মাহফুজের মতো একজন ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। আগামী দিনে আমাদের রামগঞ্জের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের
যত অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ন্যূনতম সংস্কার শেষেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বদরুল আলম শাওন, নিউজ 24, রামগঞ্জ, লক্ষ্মীপুর। দর্শক, আমরা ইনসাইড পলিটিক্সে ফিরবো আমাদের দুইজন আলোচক নিয়ে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি। আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না। আমরা আসলে কথা বলতে চাই রাজনীতিতে কথার টোন টানা পড়েন এই বিষয় নিয়ে। সম্প্রতি আসলে তথ্য উপদেষ্টা বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে হেডলাইনটা এরকম যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। আমি একটু প্রেক্ষাপটটা বলি, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম এই মধ্যে একটি কথা বলেছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে একটা স্ট্যাটাস তাদের দলের একজন নেতার, সেখানে একটা স্ট্যাটাস এসেছে এরকম যে সরকার দেশ চালাচ্ছে এখন এটা অবৈধ অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটিকে টেনে নাহিদ ইসলাম বলছেন যে একই টোনে আমরা কথা বলতে দেখছি, এটা সন্দেহ তৈরি করে। হচ্ছে কি, ধরেন রাজনীতি বলেন আর যে কোনো ক্ষেত্রে বলেন, আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যে একটা পরিমিতিবোধ, পরিশীলিত বিষয়, এগুলো সব তো থাকতেই হবে। কিন্তু সেগুলো হচ্ছে বহিরঙ্গের বিষয়। মূল বিষয় যে কন্টেন্টটা কি হয় এটা আপনাকে বুঝতে হবে। আপনি আবল তাবল খুব সুন্দর করে গুছিয়ে বললেন, এর তো কোনো মানে হয় না। প্রথম উনি যেটা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাক্ষাৎকারের প্রেক্ষিতে, যেটাতে 111-এর গন্ধ পাচ্ছেন, মানে আমি তখন পর্যন্ত দুজনের কারো বক্তব্য শুনিয়ে টেলিভিশন আমাকে জিজ্ঞেস করেছে, তো আমি অন দ্য স্পট অফ দ্য মোমেন্ট যেরকম বলে না, ওই মুহূর্তে আমার মনে হয়েছে বিএনপি তো ইলেকশন চাই এবং ইলেকশনই চাইবে, বিকজ ইলেকশন চাইলে বিএনপির সম্ভাবনা আছে জেতার, ক্ষমতায় যাওয়ার। তো সে শেয়ার করতে 111 চাইবে কেন? এটা তো কোনো কথাই হতে পারে না। মানে কথাটা এত হয় যে যিনি রাজনীতি করবেন বা করছেন তিনি এরকম কথা বলা উচিত না। মির্জা ফখরুল যেটা বলেছে সেই কথা সত্যায়িত করেছেন উনি তথ্য উপদেষ্টাকে। কীরকম? মির্জা ফখরুল বলছেন যে সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে আমাদের একটা নিরপেক্ষ সরকার লাগবে। বিবিসি প্রশ্ন করেছে সরকার কোথায় কোথায় নিরপেক্ষতা হারাচ্ছে, তো উনি তখন বলতে পারেননি ভালো করে, যেটা বিবিসি লিখেছে। কিন্তু আমার আবার পুরো নিউজটা পড়ে মনে হলো যে এটা তো মানে তথ্য উপদেষ্টা যে কথা বলেছেন এটা নিয়ে, এটাই তো একটা বড় রাজনৈতিক চর্চা। মানে একজন উপদেষ্টা বলছেন বিএনপির সেক্রেটারি জেনারেল এটা এই করছে, তুমি বিএনপিকে নিয়ে পড়ে গেলে কেন? এবং সেটাও ভুলভাবে, তার মানে দাঁড়াচ্ছে যে তুমি রাজনীতি করছো। এরপরে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে ছাত্ররা তো ঘোষণা দিয়েছে যে তারা ফেব্রুয়ারিতে পার্টি ঘোষণা করবে। এই পার্টিতে কে কে থাকবে আমি জানি না, এখনো আপনারাও জানেন না, কিন্তু ওরা তো জানে, তারা চর্চাটা করছে না। বিবিসি বাংলায় যে ইন্টারভিউ দিয়েছে সেখানে তিনি বলেছেন যে তিনি রাজনীতির দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। প্রশ্ন তো সেটাই, তার মানে তার যাওয়ার ইচ্ছা আছে। আজকে আপনার ইচ্ছা আছে যে আপনি রাজনৈতিক দলে যোগ দেবেন হয়তো 2 মাস পরে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি তো আজ থেকেই রাজনীতি করছেন। তো এই 2 মাস আপনি অসৎ রাজনীতি করলেন না, এটা একটা প্রতারণার মতো ব্যাপার হলো না? আমি এদেরকে কিন্তু গালাগালি করার জন্য বলছি না বিষয়টা। আপনি অ্যানালিসিস করে বলেন আমি যদি যোগ দিই, তার মানে আপনার যোগ দেওয়ার একটা বোন আছে। আপনি স্পষ্ট দেবেন, যেমন ডক্টর ইউনুস বলেন না আমি পার্টি করবো না। অনেক উপদেষ্টা আছেন বলছেন আমরা কোনো পলিটিক্সই করবো না, কিন্তু ইনি বলছেন যে না আমি পার্টি করলে এটা ছেড়ে দিয়ে করব। তো আপনি পার্টি ঠিকই করতে থাকবেন, ঘোষণা হবে না। যেদিন কমিটিটা ঘোষণা করবে সেদিন আপনার নাম আসবে, তখন সবাই বলবেন না এতদিন ধরে তো আপনি ক্ষমতায় থেকে রাজনীতি করেছেন। এই দিক থেকেও মির্জা ফখরুলের বক্তব্য ঠিক আছে। আমার মির্জা ফখরুলের কাছে একটা প্রশ্ন আছে,
সেটা এখন আমি প্রসঙ্গ আনিনি বলে আমি বলছি না, কিন্তু প্রসঙ্গ আনিন যদি আমি সেটা বলবো, তারা ওইসব জায়গাতে লড়াই করবার দরকার ছিল যে জায়গাতে বিএনপিও ডেফিনেটলি আজকে ধরেন এত বড় একটা পরিবর্তনের পরে এই দেশটাকে বদলে দেওয়ার জন্য আমরা তো যে দল ক্ষমতায় যেতে পারে 4 বছর 5 বছরের জন্য তার উপরে প্রত্যাশা করবই আমরা, মানে জনগণের কথা বলছি। সেই সরকারের বা সেই দলের কি কি লিমিটেশন আপনি এখনই দেখেন সেটা বলেন, তাদের কি কি রেকটিফাই করা উচিত সেটা বলেন, তাদের দলকে গঠন করবার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে রাজনীতিকে এক কথাই হচ্ছে যে জনগণের কাছে নেওয়া রাজনীতিকে আর একটা উন্নত তার মানে মান দেওয়ার জন্য, তার উৎকর্ষ সাধনের জন্য, গুণগত মান দেওয়ার জন্য আপনি যেগুলো সাজেস্ট করেন সেগুলো বলেন। কিন্তু আপনি একদম সব কিছু ছেড়ে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যদি করেন, মানে অযথা গিয়ে একটা জঙ্গলের মধ্যে বাড়ি দিয়েছেন, কোনো সাপ নাই ব্যাগ নাই কিচ্ছু নেই, তাহলে তো হবে না। যেটা হচ্ছে যে মানে উপদেষ্টা এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা বিএনপির কোনো রাজনৈতিক বক্তব্যকে এভাবে বলতে পারেন না, আপনি তাই বলছেন? না, বিএনপিকে তারা রাজনৈতিকভাবে কন্টেস্ট করছে কি, আমি বলছি যদি ওটাই বলেন যে ওনার বক্তব্য 111-এর ইঙ্গিত দেয়, তা আমি অ্যাজ এ লেম্যান, একেবারে লেম্যান, আমি মাহমুদুর রহমান মান্নান নই, আমার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। আরে ভাই, ও তো ইলেকশন চায়, ইলেকশন করলে ও জিতে ক্ষমতায় যাবে, সে কেন 111 চাইবে? খুব কমন জিনিসটা বলেন, এইটা তিনি বুঝবেন না কেন? এইটা দিতে হবে না। পরে এখন তিনি যেটা আবার নতুন করে ব্যাখ্যা দিচ্ছেন, এইটাও এক ধরনের, কিন্তু আমি সরি টু সে, এক ধরনের অসততা। আপনি আওয়ামী লীগের একজন নেতা যে বললেন তার টোনের সাথে বেরোচ্ছেন, বহু জায়গায় টোন একরকম হতে পারে, এমনকি বহু জায়গায় শত্রুপক্ষ একজন সেম কথাও বলতে পারে, কিন্তু তারপরে দুজন শত্রু থাকে, বন্ধু হয় না। এইখানে কোন বিষয়টা নিরপেক্ষ সরকার দরকার। এই সরকার তো নির্বাচিত নয়, এটা নিরপেক্ষ হতে পারে না। তো আপনারা তো নির্বাচিত নন, এটা তো সবাই স্বীকার করবে। এইটা দিয়ে আপনি আওয়ামী লীগ আর বিএনপিকে এক করছেন কীরকম করে? মানে যে কেউ যদি বলে যে সরকারটা নির্বাচিত নয়, উনি যে কেউ হন না কেন, উনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিচ্ছু নয়, এটাও খুব স্বাভাবিক। কিন্তু এই জন্য বলছি যে রাজনীতির চর্চায় মানে কথকতার মধ্যে যদি আপনার ম্যাচুরিটি না থাকে তাহলে এই ধরনের ভুলগুলো করতে থাকবে। বাকিটা হচ্ছে নিরপেক্ষতার প্রশ্ন। উনি যেটা বলেছেন, এগেন আমি বলছি, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এখন যা খুশি করব, যখন কমিটি হবে, যখন আমি পলিটিক্স জয়েন করবো, যখন কমিটি হবে। এখন তো আপনি পলিটিক্স করছেন এবং অনেকেই করছে। জি, ইমরান সালে প্রিন্স, জি, এই জায়গাটা একটু আপনার মতামত চাই। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেছেন যে 1-11 এবং -2 এর আলাপটা সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। তো একই সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জনাব মাহমুদুর রহমান মান্না, উপস্থিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিক টোন, এখন মান্না ভাই যে কথাটা বললেন আমি ওনার সাথে একমত। এখানে রাজনৈতিক টোন এক এক সময় মিলে যেতে পারে। এটা শত্রুর সাথেও মিলতে পারে, বন্ধুর সাথেও মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তো এইটা বলে আপনার মানে এখানে সরলীকরণ করার কোনো সুযোগ নেই। আপনি কোথায় একটা একসাথে মিলল যদি আমি প্রশ্ন করি? মির্জা ফখরুল কি বলেছেন যে নিরপেক্ষ সরকার দরকার, দাবি করেছেন? উনি বলেছেন যদি উপদেষ্টাদের কেউ বা ছাত্রদের কেউ রাজনৈতিক দল গঠন করে সেই ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা হারাবে এবং নিরপেক্ষ নির্বাচনের সময়, নির্বাচনকালীনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তখন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, বিবিসি সাংবাদিক, তা আপনি কি এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করছেন? উনি বলছেন একেবারেই না। আর উপদেষ্টা সাহেব কি বললেন যে ওই যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আরাফাত সাহেব যে বক্তব্যটা দিলেন সেটা বলছেন, তারা বলেছেন যে এই সরকার অবৈধ এবং অনির্বাচিত সরকার, সেখানে একটি নিরপেক্ষ সরকার, এটার সাথে ওই বক্তব্যের কোথায় মিল থাকলো? বরঞ্চ এখন কেউ যদি প্রশ্ন করে, আমি একটু বলি, আমি বিনয়ের সাথে বলি এবং উপদেষ্টা মহোদয়ের প্রতি সম্মান রেখে আমি বলছি যে নাহিদ সাহেব বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 ইঙ্গিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব 2023 সালের 7 মে তিনি বলেছেন বিএনপি 1-11 মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে।
এই টোন যে এক, তাদেরকে আমি বলবো যে আওয়ামী লীগের টোনের সাথে নাহিদ সাহেবদের টোন এক হয়ে যাচ্ছে, এটা কখনোই আমি বলতে পারি না, বলবো না। এটা বিবেচনা প্রসূত বক্তব্য বা কথা হবে না। তো সেই কারণেই আমরা বলবো যে রাজনৈতিক এই বক্তব্য টোন এটা তো এক হতেই পারে বিভিন্ন কারণে। আর দ্বিতীয় কথা, আপনি যেটা প্রশ্ন আমি করলেন, একটু জানতে চাই, ধরেন এই যে নির্বাচন নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, নির্বাচনের সামনে, নির্বাচন আপনারা দাবি করছেন, রাজনৈতিক আলোচনা করতে পারেন, কিন্তু এই যে ধরেন যারা ছাত্র নেতা, যারা নাগরিক কমিটিতে আছেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের সঙ্গে বিএনপির এরকম এই জায়গায় একটু বিরোধ দেখা যাচ্ছে। আমরা তো কোনো বিরোধ করছি না, পাল্টা অবস্থান দেখা যাচ্ছে। আমাদের সাথে কোনো বিরোধ নাই, আমাদের সাথে তাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে মতের আদান প্রদান আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে হয়। তো আমরা তো কোনো বিরোধ দেখছি না। তবে আমরা একটি প্রবণতা লক্ষ্য করছি যে অহেতুক বিভিন্ন মানে নন ইস্যুকে ইস্যু বানিয়ে একটা অস্থিরতা তৈরি করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই প্রবণতাটা কেন, এটা আমরা এখনো বুঝতে পারছি না। এটা হতে পারে যে নির্বাচনকে প্রলম্বিত করা, অস্থিরতার সৃষ্টি করে, অথবা এর মধ্য দিয়ে একটা চাপে রাখা বিএনপিকে, সেটাও হতে পারে। আমরা তো দেখছি বিভিন্ন মানে দল এবং বিষয়ে তাদের বিভিন্ন বক্তব্য দিয়ে বিএনপিকে একটা চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা তো কোনো চাপে মাথা নত করতে রাজি না, কারণ আমরা যে রাজনীতি করি জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী রাজনীতি করি, জনগণের পালস বুঝে রাজনীতি করি, এবং যেটা দেশ এবং জনগণের জন্য ভালো শ্রেয় সেটাকেই আমরা কিন্তু আমাদের কণ্ঠে তুলে ধরি। তো সেখানে এই চাপে রাখার যদি কৌশল কেউ নেয়, এটা আমার মনে হয় তারা সঠিক কাজটি করছে না। এবং বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করবে, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে সেই রাজনীতিটা করবে, এখানে আমাদের কোনো দ্বিমত নেই। এখন উপদেষ্টার যে বক্তব্য যেটা বললেন, আমার বক্তব্য হচ্ছে, কিন্তু মিস্টার নাইদ বলছেন যে বিএনপির কথাবার্তায় মাঝে মধ্যে মনে হয় যে এই সরকারটা এসেছে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য। আমরা কখনোই এমন কোনো কথা বলিনি। তাই যদি বলতাম তাহলে আমরা শেখ হাসিনার পতনের 3 মাসের মধ্যে নির্বাচন চাইতাম, যেটা অন্যান্য সরকারের অবসানের পরে যে নির্বাচনগুলো আমরা চেয়েছি বা হয়েছে 90-এর এরশাদের পতনের পরে, কিংবা পরবর্তীতে যখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সন্নিবেশিত হলো, সেখানেও আইন করে দেওয়া হয়েছিল যে একটা সরকারের অবসানের পর 3 মাসের মধ্যে নিরপেক্ষ সরকার, 3 মাসের জন্য নিরপেক্ষ সরকার দায়িত্ব গ্রহণ করবে, 3 মাসের মধ্যে নির্বাচনটা হবে। তা আমরা তো এই হাসিনা পতনের 3 মাসের মধ্যে নির্বাচন চাইনি। কেন চাইনি আমরা বলেছি, সেটাও ব্যাখ্যা দিয়েছি। বলেছি যে গত 15 বছর আওয়ামী লীগ এই দেশ শাসন করতে গিয়ে দেশের রাষ্ট্র কাঠামোকে তছনছ করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা নাই। এই আস্থাকে ফিরিয়ে আনার জন্য আমরা রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য এবং নির্বাচনমুখী কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য এই সরকারকে সময় দিতে হবে। সেই সময়টা আমরা সরকারকে দিতে চাই। আমরা নির্বাচন এবং সংস্কার দুটির উপরে জোর দিচ্ছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছেন, যেখানে মাহমুদুর রহমান মান্না সাহেবও সেখানে ছিলেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোকে প্রাধান্য দিচ্ছে এবং দুটাকে সামনে নিয়ে বিএনপি কাজ করছে। আমরা যদি সংস্কার, আপনাদের তো নিশ্চয় মনে আছে আরো 3 বছর আগে থেকে আমরা সংস্কারের কথা বলে আসছি। প্রথমে আমরা এককভাবে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা মান্না ভাইয়া সহ আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ বৈঠকের পর আলোচনা করে আমরা একটি 31 দফা দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। এখন যারা সংস্কার করছেন তারা কিন্তু সেই সময় এই সংস্কার নিয়ে কথা বলেন নাই, বা এখনো যে সংস্কারের কথা কেউ যারা বলছেন, আমাদের ওই সম্মিলিত যে 31 দফা এর বাইরে কিন্তু কেউ নেই। এগুলোই বলছেন তারা, দু একটি বিষয় তো অতিরিক্ত আছে। তো এখন আমরা তো সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটা এই পূর্ণাঙ্গ সংস্কার যদি করতে যান তাহলে আপনার এটা 5-7 বছর সময় লেগে যাবে। এই জন্য কি 5-7 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না? এই জন্যই আমরা বলেছি যে আমরা অতি প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো করে আমরা দ্রুত একটা নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার কেন দ্রুত নির্বাচন হতে হবে?
কারণ ষড়যন্ত্র চক্রান্ত দেশের ভিতরে থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে। আজকে দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় পলাতক আওয়ামী লীগের নেতারা তারা বলছে যে 26শে মার্চ তারা বাংলাদেশে আসতে চায় এবং তারা সংগঠিত হচ্ছে এবং নানান মানে দেশ বিরোধী মানে চক্রান্তের আমরা আভাস পাচ্ছি বিভিন্নভাবে। এই দেশ বিরোধী চক্রান্তগুলোকে তারা উস্কে দিচ্ছে। তো এই যে ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলা করা, এটার জন্য যে একটা শক্তিশালী রাজনৈতিক ঐক্য দরকার, রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার, সেই কারণেই আমরা জাতীয় মানে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনতে যাচ্ছি, সেই সংস্কারগুলো করে বাকি সংস্কারগুলো সেই নির্বাচিত সরকার। আমরা বলেছি বিএনপি যদি 200 আসনও পায় এককভাবে বা 250 আসনও যদি এককভাবে পায়, তাহলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। বিএনপি আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে জাতীয় সরকার করবে। সেই জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। আজকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সব সংস্কার বাস্তবায়ন করবে, এটা আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। জি, অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান। এই যে ধরেন পাল্টাপাল্টি বক্তব্যগুলো আসছে এবং ইমরান সালিম প্রিন্স বলছিলেন যে একরকম মানে একটা অস্থিরতা সৃষ্টির কোনো রকম পায়তারা দেখছেন কিনা বা নির্বাচন বিলম্বিত করার কোনো চেষ্টা দেখছেন কিনা? দেখছি এরকম করে আমি বলতে চাই না। জি, আমি যদি দেখিও ভেতরে রাখতে চাই, কারণ এটা বাইরে প্রকাশ করা ঠিক না। আমি বরঞ্চ প্রস্তাব করেছি, জানেন আমি গতকালকে নারায়ণগঞ্জে আমাদের উপদেষ্টা ছিলেন এস.এম. আকরাম, খুবই ওখানকার প্রতিষ্ঠিত একজন নেতা, ভালো মানুষ এই হিসেবে পরিচিত। তার মৃত্যু উপলক্ষে আমরা স্মরণসভা করতে গেছিলাম, সেখানে বক্তৃতা করতে গিয়ে বলছি আমি চাই যে উভয় পক্ষ মানে বিএনপির মহাসচিব, তার সাথে উনি যাদের নিতে চান, তথ্য উপদেষ্টা তার সাথে উনি যাদের নিতে চান, উভয় পক্ষ বসুক, দরকার লাগলে আমি তাদের চায়ের দাওয়াত করব। দিস ইজ এ ডিক্লারেশন, আমি এরকম করে বলবো এবং এর সাথে যাদের আগ্রহ আছে তারা পার্টিসিপেট করবেন, সেটা করতে পারেন। লেট দেম ডিসকাস। আপনি যদি গণতন্ত্র করতে চান তাহলে আলোচনা করতে হবে। মানে দুটো উদাহরণ দেখুন, গতকালকে আমি দর্শকদেরকেও বলছি, রুবি আমাতুল্লাহ নামের একজন মহিলা সোশ্যাল ওয়ার্কার, উনি প্রথম আলোতে লিখেছেন, দুটো কেস স্টাডি করেছেন, একটা মিশর আর একটা করেছেন তিউনিসিয়া। দুটোতেই বিশাল বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, জানেন আপনারা, যেটাকে আরব বসন্ত বলছি আমরা। মিশরে এই অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইসলামী ব্রাদারহুডের পক্ষে যিনি ছিলেন সিসি জিতেছেন, কিন্তু তারপরে ওই জায়গাতে সেকুলার ফোর্স আছে, লিবারেল ডেমোক্র্যাট ফোর্স আছে, সবাই মিলে এক জায়গায় আসে নেই, দেশের গণতন্ত্র ইত্যাদি সব ধ্বংস হয়ে গেছে। আর তিউনিসিয়াতে সেম টাইপের সোশ্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্সেস ছিল, তারা আলোচনা করতে করতে সেই জায়গা এখন অগ্রসর হচ্ছে। আমি এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, এই যে আপনি বললেন না যে কোনো ষড়যন্ত্র দেখছেন, ষড়যন্ত্র যদি নাও দেখি, তারপরে হচ্ছে কি আমরা দুজন বন্ধু ছিলাম, ঝগড়া করতে করতে মারামারি করতে পারি রাগে, এবং এই মারামারির নিষ্পত্তি হচ্ছে না, ভাই ভাই হয়ে যায়, তারপর পরিবারে হয়ে যায়। আমরা জুলাই আগস্টে যত বড় অভ্যুত্থান করেছি, সেই অভ্যুত্থানের পরে আমাদের ওই ধরনের বিবাদ, ওই ধরনের ঝগড়াঝাটি করবার সুযোগ নেই। নিশ্চয়ই মত পার্থক্য থাকবে, আলাদা আলাদা পার্টি না, তারা বলবে, তীক্ষ্ণভাবে বলবে এবং কাউকে রেয়াত করে কথা বলবে, তাও আমি বলছি না, কিন্তু সেটা মানে একদম অশ্লীল ভাষায়, কানে শোনা যায় না সেরকম ভাষায়, অথবা কারো হৃদয় বিদীর্ণ করে দেয় এরকম কোনো শব্দে আপনি বলতে পারেন না। গণতন্ত্র যদি নির্মাণ করতে চান, গণতন্ত্রের একটা তো সৌকর্য আছে, তার একটা সৌন্দর্যময় দিক আছে, আপনি সেদিকে খেয়াল করেন এবং খেয়াল করে আপনি ওই উদ্যোগটা নেন। যেমন যেরকম বলেছেন ভারতের সাথে দালালি করার, এটা একটা নকশা ছিল, মানে ওই ইন্টারভিউটা ভারতের সাথে দালালি করার নকশা নয়। কিভাবে ভারতের সাথে দালালি করার নকশা হবে? আপনি যখনই নির্বাচন চাচ্ছেন, এটা খেয়াল করতে হবে, নির্বাচন ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু নির্বাচন সমস্ত জনগণকে ইনভলভ করে। এই গভর্নমেন্ট কাউকে ইনভলভ করতে পারছে না, রিয়েলিটি তাই। শ্রদ্ধা করি, খুবই বড় মানুষ ডক্টর ইউনূস, যাদের উপদেষ্টা আছেন তারা খুবই ভালো, কিন্তু তারা তো ভাই পারছেন না, জিনিসের দামও কমাতে পারে না, এই যে ডাকাতি হয়ে যাচ্ছে কিছু আটকাতে পারে না, আইন শৃঙ্খলা খারাপ, চাকরি ভালো হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। এগুলো করতে করতে মানুষ হঠাৎ যদি ধরেন রোজ হঠাৎ করে ধাঁই করে সিন্ডিকেট দাম বাড়িয়ে দিল, আর ষড়যন্ত্র তো আছে, মানুষ মিছিল বের করে দিল,
কি করবেন যদি সেই সময় সরকার বিপাকে পড়ে যায়, তখন সরকার থাকলো না কিংবা কিছু হলো, কি করতে পারবেন তখন? আরও বেশি অন্ধকারের মধ্যে ঢুকে যাবেন না। অতএব এজন্য আমি বলছি, আমি এক্সপেক্ট করব, আমি কল দেবো যেন তারা রেসপন্ড করেন। আমি সবার কাছে জানাবার জন্য এই কথাটা এরকম করে বলছি। আমি মনে করি আমি কল দেবো, এটা কথা যে কেউ দিতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে ইউ মাস্ট টক, কথা বলতেই হবে। এখন পরিস্থিতি এমন হচ্ছে, ধরেন আমি আরও খোলামেলা বলি, এই তো ধরেন যে 7 মাস 8 মাস আগে আমরা তো জামাত ইসলামের সাথে বসতাম না, কথা বলতাম না, এখন তো বসছি। ডিক্টেট করেছে সিচুয়েশন। আমার পছন্দ যদি না হয় তবু আমি বসেছি, আপনার পছন্দ না হলেও আপনি তার সঙ্গে চা খেয়েছেন, করতে হয়েছে। কেন? পরিস্থিতিটা ওই জায়গায় গেছে। তার মানে এইরকম নয় আমি আমার আদর্শ ছেড়ে দিয়েছি, আমার আবার বক্তব্য কর্মপদ্ধতি ছেড়ে দিয়েছি। তারাও তাদেরটা ছাড়েননি, তাদের মতো করেছেন। শুধু দেখতে হবে যদি ষড়যন্ত্র এইখানে জায়গা পায়, তাহলে এই দেশ আপনি করতে পারবেন না কোনোভাবেই। জি, ইমরান সালেহ প্রিন্স, সেই জায়গাটা সরকারের দিক থেকে কোনো রকম আপনারা কোনো উদ্যোগ নেবেন? যে ধরেন একটা বড় দল হিসেবে বিএনপি উদ্যোগ নিতে পারে, যতটুকু বিভাজন তৈরি হচ্ছে। আজকে সার্জিস আলম পঞ্চগড়ে বলেছেন যে গুজব ছড়ানোর মাধ্যমে আমাদের মধ্যে বিভিন্ন বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। সেই জায়গায় বিএনপি বড় দল হিসেবে এই বিভাজন তো আমরা চাই না। মান্না ভাই বলেছেন, যথার্থই বলেছেন, যে এই যে আমরা হাসিনার পতনের যে আন্দোলন হলো, সেখানে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্য তো আপনার রক্তে রঞ্জিত জাতীয় ঐক্য, অনেক লাশের বিনিময়ে এই জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যটা ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, যেরকম একইভাবে দেশকে একটি রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি বৈষম্যহীন, একটি সাম্য, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য। তো সেই অঙ্গীকার থেকে কি আমরা ফিরে যাব? কখনোই না। এখানে আমি মনে করি এখানে একটা ভুল বোঝাবুঝি আছে, এই ভুল বোঝাবুঝি নিরসন হবে কিভাবে? এবং অতি উৎসাহী কিছু কর্মকাণ্ড আছে, বা আমরা বুঝে হোক না বুঝে হোক প্রতিক্রিয়া ব্যক্ত করার একটা তাড়াহুড়া আমাদের মধ্যে আছে। তো এগুলো যদি আমরা পরিহার করতে পারি, তাহলে কিন্তু এগুলো মানে হবে না। আর যেটা আপনি বলছেন উদ্যোগ তো নিতেই পারি, তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা হবে সরকারের সেই উদ্যোগটা দেওয়া। আমরা বারংবার বলে আসছি, এই যে এই পর্যন্ত সরকারের সাথে যে আলোচনাটা হয়েছে, আমি যদি ভুল না করি, মান্না ভাই আছেন, ওনারা গেছেন, আমি হয়তো যাইনি, কিন্তু যতদূর শুনেছি সরকারের সাথে টোটাল একটা সংলাপ, পরিপূর্ণ একটা সংলাপ কিন্তু এখনো হয় নাই। যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো ছিল আপনার ইস্যু ভিত্তিক। কোনো একটা সমস্যার সরকার পড়েছে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে, বা সরকারের বক্তব্যটা রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করেছে। এই টোটাল সংলাপটার জন্য কিন্তু আমরা, মানে টোটাল বলতে আমি যেটা বলছি যে পরিপূর্ণ একটা সংলাপ, এটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। এবং আমরা আগেও বলেছি যে আমরা এই সরকারকে ওন করি, আমরা চাই না সরকার ব্যর্থ হোক, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এই যে ধরেন সিন্ডিকেট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে মানুষের যে হাহাকার, সরকারের তো এটা ব্যর্থ হয়েছে এটা নিয়ন্ত্রণ করতে। সরকারের এই ব্যর্থতা জনগণ কিন্তু মেনে নিয়েছে, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নেই, কারণ জনগণ বুঝছে যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। আমরা তো এই ব্যাপারে কোনো সরকারকে ডিস্টার্ব করিনি। জনগণের দল হিসেবে জনগণ তো আমাদেরকে বলে, এক্ষেত্রে সরকার তো জনগণ, এই রাজনৈতিক দলগুলোর বিএনপির কাছ থেকে কিংবা নাগরিকের কাছ থেকে সহযোগিতা চাইতে পারত। এই জন্য আমরা বলেছিলাম সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন। সমর্থন এটাকে প্রস্তাবিত রাখার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগটা থাকা প্রয়োজন ছিল। নিয়মিত যোগাযোগ, ফর্মাল না, এটাকে একেবারে ইনফর্মাল হচ্ছে না কেন? মানে এটা না, সেটা নিশ্চয় সরকারের ব্যস্ততা আছে বা সরকারের কি পরিকল্পনা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের অবস্থান থেকে আমরা কিন্তু সরকারকে সেই সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম, এখনো আছি। এখন এই যে বিভিন্ন রকমের যে আয়োজন বা যেই তর্ক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, এগুলো বললে আসলে আরো বিতর্ক হয়তো সৃষ্টি হতে পারে, আমি এগুলো বলতে চাই না। তো আমরা এইগুলো এই অমূলক আলোচনাগুলো সামনে নিয়ে এসে আমাদের যে মূল বিষয় সংস্কার এবং নির্বাচন। অমূলক আলোচনা করছে কারা বেশি দেখছেন? না, এগুলো আমরা বললে অন্যরা হয়তো করতে পারে, তার বয়সে তরুণ, অনেক তাদের আবেগ অনুভূতি আছে, অনেক হুটহাট করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে আমি পার্টির জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমারও একটা দায়িত্ব আছে, আমি সেটা করতে পারি না।
তো সে কারণে সেই কথাগুলো আমরা বলতে চাই না, বলতে পারিও না। সেজন্য আমরা বলছি যে এগুলো আপনার সামনে না নিয়ে এসে আমাদের যে মূল এখন বিষয়, একটা হলো ষড়যন্ত্র রোধ করা, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার কার্যক্রমটাকে দ্রুত আপনার পরিপূর্ণ একটা ইয়ের দিকে মানে গোলের দিকে নিয়ে যাওয়া, এবং অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং দেশের স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য এবং এই ষড়যন্ত্রকে রোধ করার জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বলে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে, নিরপেক্ষ সরকার চাচ্ছে। আমরা তো নিরপেক্ষ সরকারের জন্য দাবিতে আন্দোলনই করেছি 12 বছর, রক্ত দিয়েছি, জেল খেটেছি, আত্মত্যাগ করেছি, অস্বীকার করা যাবে? সেখানে তো কথা বলে কি এটা অমূলক হবে? কখনোই নয়। কিন্তু আমরা যে কথাটা এখন বলতে চাই যে আমাদের যে এই কথাগুলো বললেই যদি বলা হয় বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তা নয়। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় নিরপেক্ষ নির্বাচনে, সেখানে জনগণ যদি আমাকে সরকারে বসায় আমি সরকারে থাকবো, যদি বিরোধী দলে বসায় বিরোধী দলে থাকবো। আমরা তো আমাদের দল তো মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে তো আমি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন দিয়ে দিল আর বিএনপি ক্ষমতায় চলে গেল। কে যাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায়? জনগণ করাই হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে নির্বাচন হলে। এটা হ্যাঁ, অবস্থার দৃষ্টিতে তো তাই আমরা দেখছি, যেখানেই আমরা যাচ্ছি জনগণ আমাদেরকে সমর্থন করছে, জনগণ আমাদেরকে বিভিন্ন বিষয় অবহিত করছে, এবং জনগণের প্রত্যাশাও তাই। কিন্তু আমরা এখনো বলতে পারি না, কারণ নির্বাচনই নির্ধারণ হবে কে ক্ষমতায় যাবে। আমি 200 আসন না পেয়ে মান্না ভাই 200 আসন পেতে পারে, অসুবিধা কি? অনেক ধন্যবাদ। এটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাজনীতিতে কথার টোন আর রাজনীতিতে টানাপোড়েন বিষয় নিয়ে। আসতে যে মাহমুদুর রহমান না, আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি লক্ষ্মীপুরে গেছেন, যাওয়ার পথে চাঁদপুরে পথসভা করেন। সেখানে তিনি বলেছেন যে ভারতপন্থী আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না, বাংলাদেশপন্থী যারা আছে যেসব রাজনৈতিক দল তারাই নির্বাচনে অংশ নেবে, এবং বাংলাদেশে সেনা শাসনের কোনো শঙ্কা নেই বলে তিনি জানিয়েছেন। আওয়ামী লীগ প্রশ্নে যারা বাংলাদেশে এখন আছেন, বাংলাদেশপন্থী যাদেরকে বলা হচ্ছে, তারা তাদের অবস্থান ঐক্যবদ্ধ দেখছেন? কাদেরকে বলা হচ্ছে? ধরেন বিএনপি, জামাত, আপনারা? না না, আপনি বলছেন বাংলাদেশপন্থী আওয়ামী লীগ, বাংলাদেশপন্থী যারা রাজনৈতিক দল আছে, হ্যাঁ, তারা সবাই নির্বাচনে অংশ নেবে। যারা বাংলাদেশ পড়বার সময় পড়েছেন আওয়ামী লীগের মধ্যে যারা ভারতপন্থী, না না, হ্যাঁ না, ভারতপন্থী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না, সেটা তিনি বলেছেন। ভারতপন্থী আওয়ামী লীগকে উনি বিশেষায়িত করেছেন ভারতপন্থী হিসেবে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কোনোভাবেই, স্পেসিফিক্যালি উনি এটি বলেছেন। না, আমি ওইরকম করে নিচ্ছি না, যা বলেছেন সেইভাবেই নেই। জি জি, মানে আলোচনার সুবিধার জন্য হয় কি, আপনার শব্দেরও তো একটা মানে ব্যুৎপত্তি আছে, মানে আছে, ওগুলো ধরতে হয়। ধরেন বাংলাদেশপন্থী ভারতপন্থীগুলো কি দিয়ে ঠিক করবেন? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিব বা আওয়ামী লীগের অসামান্য অবদান ছিল, সারা দেশের জনগণেরই ছিল। ওইটা ভারতের কাছে স্বাধীনতা তুলে দেওয়ার জন্য হয়নি, লড়াইটা হয়েছিল বাঙালির অধিকার দিয়ে। তখন যেমন আমি আমার কথা বলছি, আমরা আওয়ামী লীগ একটা জাতীয়বাদী শক্তি মনে করতাম, বাঙালি জাতীয়তাবাদ এরকম। এখন পরবর্তী সময় এটা আমাদের বিশ্লেষণ, আমি জানি যে আজকের এই বিশ্লেষণে অনেকে খুব অবাক হবেন। আমরা মনে করি আমাদের মতো দরিদ্র দেশে জাতীয় পুঁজির বিকাশ ঘটাবার জন্যে আপনার বৃহৎ পুঁজিবাদী দেশ বা সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে ধর্ণা দিতে হয়, লোন চাইতে হয়, সাহায্য চাইতে হয়, অনুদান চাইতে হয়, এবং বড় বড় দেশগুলো বিভিন্ন ধরনের শর্তের বেড়াজালে আমাদেরকে আবদ্ধ করে ফেলে। তা আপনি এরকম করতে গিয়ে নিজেদের উন্নতির পক্ষে যতখানি সারেন্ডার করবেন, ততখানি আপনাকে বলতে হবে আপনি বিদেশের কাছে সারেন্ডার করেছেন, সেটা ভারতের কাছে হোক, আমেরিকার কাছে হোক, চীনের কাছে হোক। আমি এরকম করে বলতে পারি। ধরেন এই যে এখন চাইনিজ সরকার আমাদের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা কবুল করেছেন এরকম তো বলা যাবে না, কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব উপদেষ্টা তো গেছেন, তার মানে একটা গ্রিন সিগন্যাল তো দিয়েছেন। চীন কি করতে চায় এখন? চীন পুরোপুরিভাবেই আমাদের এই আন্দোলনের পক্ষে ছিল, যে এরকম কোনো নজির আমরা পাইনি, যেমন আমেরিকান বলেছে। আমেরিকা, চীনের লক্ষ্য হবে যে
অ্যান্টি ইন্ডিয়ান একটা স্টান্স সেখানে তৈরি করা, যেটা আবার ভারত এবং ইন্ডিয়া মিলে রুখতে চাইবে। যে কোনো গভর্নমেন্ট বাংলাদেশে যারা থাকবে তারা যাদের যতখানি অন্তত জাতীয় স্বার্থের বিবেচনা আছে, সে দেখবে দুটোর মধ্যে কোনটার সাথে বার্গেন করে আমি বেটার গেইন করতে পারি, এটা হতেই পারে, এবং তাতে কেউ জিতবেন কেউ হেরে যাবেন। শেখ হাসিনার বিষয়টা ছিল তিনি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছেন, ফলে তিনি জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। এটা পুরা আওয়ামী লীগের ক্যারেক্টারই তাই। আমরা বাকি যে দলগুলো আছি সবাই ওই অর্থে টেস্টেড নই, তারপরেও বাকি দলগুলো নিশ্চয়ই নির্বাচন করতে পারে। এখানে ভারত বিরোধী আর ভারতের পক্ষ এরকম তকমা দেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারে? তাদের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম বলেছেন অ্যাটর্নি জেনারেল আমরা তাদেরকে ব্যান করতে চাই না, তারপর আইন উপদেষ্টা বলেছেন এই অবদান আছে অতীতে আওয়ামী লীগের, এরকম একটা দলকে কেন আপনারা ব্যান করে দেবেন, সেটা গভর্নমেন্টের পলিসির মতো মনে হয়েছে। এখন ইনি বলছেন, এই উপদেষ্টা বলছেন যে না, ভারতপন্থী আওয়ামী লীগকে আমরা এখানে নির্বাচন করতে দেব না বা রাজনীতি করতে দেব না। তো আওয়ামী লীগ তো ভারতপন্থী ব্র্যান্ডেড, তার মানে দেবেন না আওয়ামী লীগকে, দুটো কথা তো মিলল না। এটার সলিউশন কি? আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে বা ওরা বক্তৃতাবাজি করবার আগে নিজেরা ঠিক করুক যে তাদের পলিসিটা কি, গভর্নমেন্টের পলিসি কি, গভর্নমেন্ট কি করতে চায়। এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে রাজনীতি গভর্নমেন্টের স্ট্যান্ড এখানে স্পষ্ট না, আপনি দেখছেন। মোটেই না। তারা তো আওয়ামী লীগকে, হ্যাঁ ধরেন এখন যে অন্যায় অত্যাচারটা করেছে, যেইভাবে গুলি করে মেরেছে, আপনি বিচার করবেন না? যেইভাবে গুম খুনের ঘটনা ঘটেছে, এটা প্রকাশিত হচ্ছে, বিচার করবেন না? এই সরি না প্লিজ, এই বিচার করার মধ্যে দিয়ে আপনি তাদেরকে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়ান তকমা দিতে পারছেন না। এটা যে কোনো মানবতাবাদী মানুষ, সরকার, রাষ্ট্র এটা করবে, কারণ আপনি এই বিপদ অত্যাচারকে কীরকম করে সমর্থন করবেন? বিচার তো করতে হবে, সবাই চাচ্ছে। এইরকম করে আমি বলছি যে এইরকম তকমা না দিয়ে আপনি বলেন আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স যে অন্যায়গুলো করেছে, খেয়াল করে দেখেন আপনি, জার্মানিতে, ইতালিতে দুটো পার্টিতে ব্যান করা হয়েছে। আমি কিন্তু সাজেশন দিচ্ছি না, কিন্তু আমি বলছি ওই মাপকাঠিতেই আপনাকে মাপতে হবে এদের অপরাধ কত বড়। এটা কেবল ভারত বিরোধীতে দিয়ে নয়, ভারতের পক্ষ বা বিরোধী, এটাও একটা বিষয় নিশ্চয়ই হতে পারে যে কতখানি তুমি সারেন্ডার করেছো জাতীয় স্বার্থে, তার জন্যে তুমি এখানে জাতীয় একটা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাও কিনা সেই বিবেচনা হতেই পারে, কিন্তু তার সাথে সাথে এই বিবেচনাটা আরো বড়। অনেক ধন্যবাদ। ইমরান সেলিম প্রিন্স, এই একই জায়গায় একটু বিএনপি আপনার নিষিদ্ধের জায়গায় বিএনপি এর আগে তাদের অবস্থান জানিয়েছে যে বিএনপি আসলে চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিচারের কথা বলেছে এবং আমাদের আজকে একটা রিপোর্ট হচ্ছে যে বিএনপি জামাত আগের জায়গা থেকে নাকি সরে আসছে, তারা জনগণের হাতে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। না, বিএনপি জামাত জামাতের ব্যাপার বলতে পারবো না, বিএনপির ব্যাপারটা আমি বলি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা প্রশাসনিক অর্ডার দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে না। আমরা বিষয়টাকে এরকম একটা ম্যাসাকারের পরেও, জি এই যে এরকম একটা না, সেটা প্রশাসনিক গণহত্যার পরেও, এটা আপনার যদি কোনো আইন থাকে সে আইনগতভাবে আদালত নির্ধারণ করতে পারে, কিন্তু যখন কোনো সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এগুলো করতে যাবে, তখনই এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হবে। নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না, এবং সেই জায়গাটাই জনগণই ঠিক করবে তারা তাদের অবস্থান, তাদের জনগণ কিভাবে ঠিক করবে যে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে? জনগণই বলবে। সেটার মাপকাঠি কিভাবে, মানে জনগণ কিভাবে? আপনি যে প্রধান উপদেষ্টা যে গতকালকে প্যারিসে বললেন, কোথায় গেলেন, সুইজারল্যান্ডে গিয়েছিলেন, সরি দোভাষে গেলেন, সেখানে যে উনি বললেন যে জনগণ ঠিক করবে সংস্কার কতদূর হবে। জনগণ যদি বলে সংস্কার শর্ট হবে, তাহলে সংস্কার শর্ট হয়ে আমরা ডিসেম্বরে নির্বাচন করব। জনগণ যদি বলে সংস্কার দীর্ঘ হবে, তো সেটা জুনে হবে। তো এই যে জনগণ, তো উনিও তো বলেছেন জনগণের কথা। আমরা জনগণের আমরা যারা রাজনীতি করি, জনগণকে নিয়ে কাজ করি, জনগণের কল্যাণ সাধনের জন্য যারা আমরা কথা বলি, তো অধিকার আদায়ের জন্য যারা কাজ করি, আমরা তো জনগণের উপর। একটা অভিযোগ এই ছাত্রদের পক্ষ থেকে আসছে যে বিএনপি আওয়ামী লীগের বিচার নিয়েও সোচ্চার না, গণহত্যার বিচার নিয়েও সোচ্চার না। অবশ্যই আমরা বিচার চাই। আমরা বলেছি যে জনগণ করবে, বিচার হতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ এবং তার যে পরিষদ, তার যে দলের যারা
টপ টু বটম যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণতন্ত্র হরণের জন্য জড়িত ছিল, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সাথে যারা জড়িত ছিল, গুম খুনের সাথে যারা জড়িত ছিল, দুর্নীতি লুটপাটের সাথে যারা জড়িত ছিল, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে অন্য দেশের তাবেদারি করার সাথে যারা জড়িত ছিল, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচারের দাবিতে কোনো কর্মসূচি দেয়নি বিএনপি? আমরা তো কোনো রাজনৈতিক কর্মসূচি দেইনি। আমরা রাজনৈতিক সমাবেশে আপনাকে দেখেছেন গত 5 মাসে আলাদা কোনো কর্মসূচি গণহত্যার বিচারের দাবিতে? অবশ্যই হয়েছে, কে বলেছে হয়নি? আমরা রাজনৈতিক সমাবেশে প্রত্যেকটা মিটিংয়ে আমরা এটা বিচার দাবি করছি, বিচার আমরা কথা বলছি, এই বিচারের জন্য আমরা কাজও করছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে খামাকে ডিস্টার্ব করা তো আমার দরকার নেই, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত সংস্কার এবং নির্বাচন। বিএনপি ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগের সুবিধা হয়? মানে এটা কি একরকম অসম্ভব ব্যাপার। বিএনপি আওয়ামী লীগ দ্বারা বিএনপি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। আমার দলের 60 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিয়ে 25 মাস জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তাকে মৃত্যু পথযাত্রী করেছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে আপনার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে আপনার দেশান্তরিত করেছে। আমার নেতা কর্মীরা নিপীড়িত, নিগৃহীত, খুন হয়েছে, গুম হয়েছে। আমরা আওয়ামী লীগকে সেই স্পেস দিতে যাবো কেন? জনগণ সেটা ঠিক করবে। আমরা আমাদের নৈতিক শক্তি, আমাদের নৈতিক যে বল জনগণের উপর নির্ভর করছে। জি, আমি একটা লাইন বলি। আমি মনে করছি বিএনপির বিরুদ্ধে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছে ঐক্যবদ্ধভাবে, যেটা আওয়ামী লীগ করতো। সেটা একটু আগে দেখলাম একজন ছাত্র উপদেষ্টা বলেছেন যে 28 অক্টোবর নেতাকর্মীদেরকে রেখে আপনারা পালিয়েছেন, নাহিদ আসিফরা নয়। এইগুলো কথা বলে এই যে বিভেদটা তো ওনারা সৃষ্টি করছেন, আমরা তো এইটা সৃষ্টি করতে চাই না। জি, অনেক ধন্যবাদ। আমরা 15টা বছর এই প্রেক্ষাপটটা রচনা করেছে কে? আমার নেতাকর্মীরা জীবন দিয়েছে, বুক। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি কিনা সামনে কোনো সংখ্যা দেখেন? মানে ঐক্যবদ্ধ জায়গা থেকে এক লাইনে একটু শেষ করুন প্লিজ। সংখ্যা দেখি, তবে এটা অতিক্রম করবার মতো অনেক পথ আছে। আলোচনাটা সেই গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ এই রাতের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরাও চাই আলোচনার মাধ্যমে সকল সংকটের আসলে সমাধান হোক। এই ছিল আজকের আরআরএম ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন।